10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা, আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি, তালিকায় নেই ঢাকার নাম। করোনা চিকিৎসার নামে বেসরকারি মেডিকেলের অনৈতিক বাণিজ্য, কথায় কথায় বিল না দিলে নানাভাবে হয়রানি। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়, সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরও 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ, মনোবল চাঙ্গা রাখতে দরকার পর্যাপ্ত প্রণোদনা। স্বর্ণ চোরাচালানের গডফাদার শ্যাম ঘোষ আটক, বছরে 3 লাখ টাকা আয় করেও 5 কোটি টাকার দোকানের মালিক। ভারত জুড়ে সাইবার হামলার ছক, সতর্কতা জারি করল কেন্দ্র, জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বব্যাপী ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও দেশের শুরুতেই সমালোচনার ঝড়, বাধ্যবাধকতায় শিল্প হয় না বলছেন নির্মাতারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোভিড-19 রোগের বিস্তার ঠেকাতে দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই আদেশ জারি করে। 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের 27টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বহির্ভূত থাকবে। কোন কোন রেড জোনে 21 দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের কোন কোন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, আর এসব এলাকায় সাধারণ ছুটি ছাড়া কি ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে? ধন্যবাদ আসমাতুলি, আপনি যথার্থই বলছেন। কিন্তু চট্টগ্রামে আগে বাগে কিন্তু আমরা দেখেছি 10টি এলাকা বলতে 10টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি ওয়ার্ডকে বিশেষভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই ওয়ার্ডটা হলো কাটরলী ওয়ার্ড। সেই ওয়ার্ডে কিন্তু লকডাউন কিন্তু পালন করা হচ্ছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি রেড জোনের আওতায় আছি। এই রেড জোন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল কিন্তু আসলে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো সাধারণ ছুটি এলাকার মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে মানুষের চলাচল কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। সকাল হতে না হতে মানুষ কিন্তু ছুটছে বিভিন্ন গন্তব্যস্থানে, এবং কি প্রশাসনের যে তৎপরতা থাকার কথা রয়েছে সকাল থেকেই আমরা আমাদের চোখে কিন্তু এখনো পর্যন্ত পড়েনি, প্রশাসনের কোনো তৎপরতা এখনো পর্যন্ত পড়েনি। তার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের আপনি অবশ্যই জানতে সংক্রমণের হার কিন্তু চট্টগ্রামে অনেকটা বেড়ে যাচ্ছে। এই পর্যন্ত 6,000-এর অধিক কিন্তু ছাড়িয়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তেমনিভাবে মৃত্যুর সংখ্যা কিন্তু আসলে 141 জনের উপরে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় সংক্রমণ ঠেকাতে প্রশাসন কিন্তু আরও তৎপরতা বাড়ানোর কিন্তু তাগিদ দিয়েছেন, কিন্তু আসলে জেলা প্রশাসন
তারা কিন্তু তাগিদ দিয়েছেন। তেমনিভাবে কিন্তু আসলে যে চট্টগ্রামে যারা বিশিষ্ট জন আছে তারাও কিন্তু আসলে বলা হচ্ছে কিন্তু প্রশাসন যদি একটু সতর্ক অবস্থান থাকে, এমনকি প্রশাসনের যদি কিন্তু আসলে টহল যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আসলে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে খুব একটা চিন্তা ভাবনা করে তারা কিন্তু বের হবে। আমরা একটু কথা বলতে চাই যারা সাধারণ মানুষ আছেন, আমরা একটু জানতে চাচ্ছি রেড জোন ঘোষণা করা হলো, আমি যে এলাকায় আছি এই এলাকায় কিন্তু রেড জোনের আওতায় আছে। আমি জানতে চাচ্ছি এই রেড জোন এলাকায় কিন্তু আপনারা সকাল থেকে কিভাবে বের হলেন? আমরা আসলে বলতে গেলে আমরা জানতেই পারি যে কিছু এলাকা রেড জোন এবং কিছু এলাকা ইয়েলো জোন ঘোষিত করা হয়েছে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য আমাদের বের হতে হচ্ছে। আমরা অনেকটা আতঙ্কের মধ্যে আছি অনেকটা, তারপরেও আমাদের তো কোনো ধরনের উপায় নেই। নিজেদের নিজ যেভাবে আমরা নিজেরা প্রোটেকশন নিয়ে বের হচ্ছি, নিজের সাধ্যমতো প্রোটেকশন নিয়ে বের হওয়ার চেষ্টা করছি, ভয়ের মধ্যেও বের হতে হচ্ছে আসলে। তবে আমরা আশা করব আমাদের সরকার কর্তৃক যদি সাধারণ ছুটি অথবা বিশেষ কারফিউ টাইপ কিছু জারি করা হয় তাহলে চট্টগ্রামের জন্য ভালো হয়। না হলে চট্টগ্রামের দিন দিন মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা। এখন সরকার যদি এদিকে একটু নজর দেন, সেই দিক দিয়ে আমরা সুবিধা পেতাম আর কি। তাহলে এই মৃত্যুপুরী থেকে হয়তো বাঁচা যেত। হয়তো একসময় দেখা যাবে চট্টগ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, অলরেডি মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, ডে বাই ডে। ধন্যবাদ আপনাকে তুলি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু আসলে সাধারণ মানুষ বলছেন যেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় এখনও পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেই কিন্তু মানা হচ্ছে না। অফিস অনেক জায়গায় কিন্তু খোলা থাকার কারণে কিন্তু যারা কিন্তু আসলে কর্মজীবী আছেন তারা কিন্তু আসলে ছুটে যেতে হচ্ছে, যেভাবে হোক কিন্তু আসলে সেই কর্মস্থলে যেতেই হচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যেখানে রেড জোন ঘোষণা করা হয়েছে সেখানে যদি সাধারণ ছুটি ঘোষণায় থেকে যায় তাহলে সেই অফিসগুলো যদি বন্ধ থাকে, এমনকি দোকানগুলো যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এইভাবে বের হতো না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসমা তুলির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে কতটি এলাকাকে রেড জোন ঘোষণা করে ছুটি দেওয়া হয়েছে আর কি ধরনের বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কিছুদিন আগে থেকেই কিন্তু শুরু হয়েছিল যে রেড জোন এলাকা জোন ভিত্তিক লকডাউন করা, সেই কাজটি কিন্তু করেছে, কিন্তু আমরা বাস্তবে যে লকডাউন দেখছি সেটি কিন্তু পুরোপুরি যে মানা হচ্ছে না এবং অবাধে মানুষ কিন্তু যাতায়াত করছে, এবং যে লকডাউন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোয় মানুষ আবার যাতায়াত করছে, এমনকি মাস্ক বাদেও অনেকে বেরিয়েছেন। তো আমি কয়েকজনের সাথে স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা, মানুষ কি লকডাউন মানছে? আপনারা কতটুকু লকডাউন মানছেন? আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু অবাধেই ঘোরাফেরা করছেন। আপনারা একটু কতটুকু লকডাউন মানছেন আপনারা? না, আমাদের যথেষ্ট পরিমাণ আমরা লকডাউন মানার চেষ্টা করতেছি, আর আমরা আমাদের সচেতনভাবে দূরত্বভাবে বজায় রাখতেছি। কিছু কিছু লোক কর্মস্থলে যারা চাকরি বাকরি করে তাদের তো বেরোতে হবে, তাদের তো এখান থেকে সরকারের ছুটি দিইনি, তাদের তো বেরোতেই হবে। ধন্যবাদ আপনাকে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছে একটু জানবো যে এই অবস্থা লকডাউনের কি অবস্থা। আপনারা কতটুকু লকডাউন মানছেন? এখন আমরা সরকার যতটুকু মানতে বলছে ততটুকু মানতেছি। আমরা গরিব মানুষ, এখন যতটুকু মানার দরকার মানতেছি, না মানলে পারে সমস্যা আমাদের এই। ধন্যবাদ আপনাকে। আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো। চাচা, আপনার সাথে একটু কথা বলি। আপনার এখানে তো রেড জোন এলাকা, লকডাউন চলছে, মাস্ক ছাড়া বেরিয়েছেন কেন? মাস্ক পকেটে আসা মানে দিদা নাস্তা করবো বেঁধে দিইনি আমি। পকেটে রাখার কাজ দরকার না তো, এখন তো মুখে দিতে হবে। আপনি মুখে দেননি, জানেন এটা? মুখে না দিলে আইন আছে আপনার জানা আছে এটা, হ্যাঁ। আর নাকে মুখে না দিলে এটা আইন দ্বারা অপরাধ, এটাও জানা আছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে মাস্ক না পরলেও কিন্তু তারা জানে যে মাস্ক না পরলে অপরাধ, তারপরেও কিন্তু তারা মাস্ক না পরে বিভিন্ন অজুহাতে বের হচ্ছেন। এবং আপনাকে যদি এই মোড়টা দেখায়, এই মোড়টা কিন্তু মানুষ অবাধে চলাচল করছে। আসলে এখানে দাঁড়িয়ে থেকে বোঝার উপায় নেই আসলে এখানে যে লকডাউন হচ্ছে এমন কিন্তু আমরা বোঝাতে পারবো না। আপনি জানেন যে সরকার গতকাল রাতে একটি পরিপত্র জারি করেছে, সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সেই সাধারণ ছুটির আওতায় আসলে কতটুকু কার্যকর হচ্ছে তা আসলে বাস্তবে ক্যামেরার চোখে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যে
যে বাস্তবতার চোখে আমরা যে দেখি যে লকডাউনের যে বাস্তবায়ন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেকে আমরা দেখলাম যে মাস্ক বাদে আসছেন। শুধু এই এলাকা নয়, যশোরের 17টি এলাকা প্রথমে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেই চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু কিছু এলাকা আরও বেড়েছে, বিশেষ করে অভয়নগর এলাকার 100-র উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে। সে কারণে কিন্তু সেই এলাকারও কিছু এলাকা লকডাউন করা হয়েছে এবং 8টি উপজেলা রয়েছে। এই 8টি উপজেলার কিছু কিছু এলাকাও কিন্তু লকডাউন করা হয়েছে। এ পর্যন্ত 323 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে একজন রোগী মারা গিয়েছেন। এই যে প্রশাসন এবং আমরা দেখেছি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদের একটা সমন্বয়হীনতা রয়েছে। আমরা এর আগে দেখেছি যে তারা অনেকে জানে না যে আসলে লকডাউন তার এলাকায় হবে। এই সমন্বয়হীনতার কারণেও কিন্তু বিভিন্ন এলাকার যে লকডাউন সেটি কিন্তু আমরা কার্যকর হতে দেখিনি। বিভিন্ন স্থানীয়রা তারা বলছেন যে এই মানুষগুলো যারা নিয়মকানুন মানছে না তারা কিন্তু আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। আপনি জানেন যে দিন গেলে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ঝুঁকি আরও মাত্রা বাড়ছে। এই পর্যন্ত ব্যাংক কর্মকর্তারাও কিন্তু 7 জন আক্রান্ত হয়েছে। সব মিলে যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। যশোর ও চট্টগ্রাম থেকে রেড জোনগুলোর বিধিনিষেধ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও রিপন হোসেন। এদিকে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে সিরাজগঞ্জে, তার উপর সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে মানুষের করোনা নিয়ে কতটুকু সচেতনতা কতটুকু দেখছেন? ধন্যবাদ তুলে। আপনি জানেন যে করোনা প্রতিরোধে যে স্বাস্থ্যবিধি এবং করোনা টেস্ট এই দুটি কিন্তু সিরাজগঞ্জে আসলে ঢিমে তালে হচ্ছে। আমি যদি প্রথমে আপনাকে বলি যে করোনা প্রতিরোধী স্বাস্থ্যবিধি কিন্তু আসলে সিরাজগঞ্জে কোনোভাবেই মানা হচ্ছে না। মানুষ কিন্তু যার যার মতো আসলে ঘর থেকে বের হচ্ছে, তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না। চা হস্টেলে কিন্তু তারা একসাথে চা খাচ্ছে এবং গায়ে গা লেগেই কিন্তু বাজারঘাট এগুলো করছে। এ কারণে কিন্তু করোনার ঝুঁকি দিন দিন সিরাজগঞ্জে বেড়েই যাচ্ছে। এছাড়া করোনা প্রতিরোধের যে প্রথম শর্ত নমুনা সেই নমুনা টেস্টও কিন্তু সিরাজগঞ্জে গত 23 মে থেকে শুরু হয়েছে এবং প্রতিদিন মাত্র 94টি হচ্ছে। এ কারণে কিন্তু যে করোনার যে ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু আসলে সিরাজগঞ্জের মানুষের মধ্যে রয়ে গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে লকডাউন ছাড়ার আগে মাত্র 38 জন রোগী শনাক্ত হয়েছিল, কিন্তু 31 মেতে লকডাউন ছাড়ার পর থেকে কিন্তু এখন 268 জনে পৌঁছেছে এবং প্রতিদিন কিন্তু 10 থেকে 15 জন করে করোনা রোগী কিন্তু আসলে সিরাজগঞ্জে শনাক্ত হচ্ছে। তো এ কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ এবং সচেতন মহলের মধ্যে কিন্তু চরম মানে অসন্তোষ বিরাজ করছে যে এই পরীক্ষা কার্যক্রম ঢিলে তালে কারণে। আমরা কথা বলেছি যে পিসিআর ল্যাবের সাথে তারা বলেছে প্রতিদিন 94টার বেশি করা হয় না, কিন্তু উদ্বোধনের সময় কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে প্রতিদিন 180টি নমুনা পরীক্ষা করা হবে, কিন্তু জনবল সংকটের কারণে কিন্তু তারা আসলে এই যে করোনা টেস্ট সেটা কিন্তু করতে পারছে না। আমি একটু কথা বলবো যে যারা এই আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে, আচ্ছা এই যে মানুষ যে অবাধে চলাফেরা করছে তাতে কি করোনার ঝুঁকি কেমন বাড়ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, যেভাবে মানুষজন সচেতনমূলকভাবে সচেতনতা এড়িয়ে চলছে, এভাবে যদি এড়িয়ে চলে তাহলে ধীরে ধীরে আমাদের করোনা পরিস্থিতি হয়তো অবনতি ঘটতে পারে। তো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এটা হয়তো আরও ডেভেলপমেন্ট হতে পারে এবং এটা পরিস্থিতিটা আরও ভালো হতে পারে, কমে যেতে পারে ধীরে ধীরে। ওই জন্য মানুষের মধ্যে আরেকটু জনসচেতনতাগুলো বাড়াতে হবে। আমাদের এখানে সবাই মিলে কাজ করতে হবে। আমরা তো ভুল পর্যায়ে সবসময় কাজ করেই যাচ্ছি। আরও যারা আদার সাইড আছে তারা প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে, তাহলে এই পরিস্থিতিটা আমাদের সহজভাবে কাটিয়ে দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। তুমি আসলে শুনছিলেন যে যারা এই করোনা কালে যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা কিন্তু বলছেন যে শুধু পুলিশ প্রশাসন বা ম্যাজিস্ট্রেট দিয়ে নয়, এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু আসলে এই করোনা প্রতিরোধ করতে হলে সচেতন হবে। সচেতন না হলে কিন্তু আসলে এই করোনা প্রতিরোধ করা সম্ভব না। এছাড়াও যে এই করোনা যে
নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহ কিন্তু আসলে অনেক জটিলতা রয়েছে। একজন রোগীকে কিন্তু আসলে তাকে আগে প্রথমে উপজেলায় আসতে হয়, উপজেলায় আসার পরে তাকে নামের লিস্টে অন্তর্ভুক্ত হয় যে তার নমুনা পরীক্ষা করা হবে। এরপর 2-3 দিন পরে কিন্তু আসলে তাকে তার বাসায় যায় নমুনা নেওয়ার জন্য, তারপরে কিন্তু আসলে সেই নমুনা টেস্ট করতে কিন্তু 5 থেকে 7 দিন লেগে যায়। এর জন্য কিন্তু যারা করোনা সাসপেক্ট করতে রোগী তাদের মধ্যেও কিন্তু আসলে এক ধরনের ঝুঁকি থেকে যায়। তো আসলে এই সিরাজগঞ্জের সচেতন মহল কিন্তু মনে করছে যেমন করোনা প্রতিরোধের যেমন সচেতনতা বৃদ্ধিতে আরও কাজ করতে হবে, তেমনি নমুনা টেস্টের সংখ্যা বাড়াতে হবে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি সর্বশেষ ফিরে যাচ্ছে সিরাজগঞ্জের খুবই আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। করোনা নিয়ে সিরাজগঞ্জবাসীর অসচেতনতার কথা জানাচ্ছিলেন আব্দুস সামাদ সায়েদ। করোনার ব্যাপক প্রকোপের মাঝেও বিধিনিষেধ মানছে না সাধারণ মানুষ। পুলিশের সহকারী মহাপরিদর্শক অভিযোগ করেছেন, পুলিশ সদস্যদের দেখলে স্বাস্থ্যবিধি মানতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। পুলিশ চলে গেলে তারা স্বাস্থ্যবিধি মানছেন না। চিকিৎসকরা বলছেন, সামাজিক দূরত্ব না মানলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে না। মৌ খন্দকারের রিপোর্ট। আবারও আগের অবস্থায় ফিরে এসেছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বিভিন্নভাবে জনসমাগম বাড়ছে। নানা কাজে বাইরে বের হওয়া মানুষজন যথাযথ সামাজিক দূরত্ব মানছেন না বলে অভিযোগ রয়েছে। এমনকি অনেকেই নিয়ম মেনে মাস্ক ব্যবহার করছেন না। দূরত্ব বজায় যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করি। এখন 3 জন একসঙ্গে কথা বলতেছিলাম আর কি। উচিত মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা। ওই বয়ে আছি, গল্প করতেছি, ট্রেনে কামাই কাজ নাই। এদিকে পুলিশের এআইজি মিডিয়া মোহাম্মদ সোহেল রানা বলেছেন, এখনও সাধারণ মানুষকে সচেতন করতে বেশ বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে যে বাস্তবায়ন করা খুব সহজ হবে না। আমরা তাই মূলত মোটিভেশনের মাধ্যমে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে চেষ্টা করছি। পাশাপাশি প্রয়োজন হলে আমরা কঠোর হতে দ্বিধা করব না। অন্যদিকে চিকিৎসকদের আশঙ্কা, মানুষ সচেতন না হলে সংক্রমণ আরও বাড়বে। ধারাবাহিকভাবে চলতে থাকবে, ফলে এটি বিস্তৃত হবে এবং ব্যাপক সংখ্যক মানুষকে সংক্রান্ত করবে। এ কারণে এই রোগটি প্রতিরোধের জন্য, রোগটি থামানোর জন্য শারীরিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে বাধ্য করার জন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সেবা নয়, করোনা রোগীর পকেট কেটে চিকিৎসা দিচ্ছে রাজধানীর বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতাল। রোগীকে অক্সিজেন না দিয়েও বিল তুলে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এমনকি রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। আছে সার্ভিস চার্জের নামে ভুতুরে বিল। চিকিৎসা নিতে গিয়ে অসহায় রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা আক্রান্ত মোজাম্মেল হক চৌধুরী 30 মে ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। 15 দিনের বিল ধরিয়ে দেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকা। এই 15 দিনে মাত্র 30 মিনিট অক্সিজেন দেওয়া হয় মোজাম্মেল হককে, কিন্তু 9 দিনের বিল বাবদ ধরা হয়েছে 86,400 টাকা। 15 মিনিট করে আধা ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, যেটার বিল ওনারা ধরে 86,400 টাকা, যেটা ওনাদের হিসেব মতে 216 ঘন্টার বিল। 216 ঘন্টা মানে 9 দিন। সেটার এক্সপ্লেনেশন চাওয়া হলে ওনার আনোয়ার খান মডার্ন আমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু একটাই ওনাদের কাছে এক্সপ্লেনেশন, আপনার বিল এটা দিয়ে আপনি রোগী নিয়ে যান। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ না দিয়েও বিল করেছে প্রায় 9,000 টাকা। রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল করেছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। আর রোগীর নিজের কেবিন নিজে পরিষ্কার করার পরও সার্ভিস চার্জের নামে বিল ধরিয়ে দিয়েছে 45,400 টাকা। ওনার কাছে কোন ধরনের ডিউটি ডাক্তার যাননি, কিন্তু ডিউটি ডাক্তার চার্জ হিসাবে 12,000 সামথিং ওনাকে নিয়ে নিয়েছেন। যেখানে আপনি নর্মাল কোনো টিস্যু বক্স দেননি, নর্মাল কোনো সার্ভিসই প্রোভাইড করেননি, যেখানে আপনার নার্সরা যেত না, সেখানে আপনি নার্সিং বাবদ 11,000 সামথিং এবং সার্ভিস চার্জ বাবদ আলাদা টাকা নিয়েছেন। ইভেন আমি আনোয়ার খান মডার্নের যিনি ওনার মিস্টার এমপি আনোয়ার খান, ওনাকে বলেছি, উনি আমাকে শুধু একটা কথাই বলেছে, আপনার বাবা ঠিক হয়ে গেছে, শুকুর করেন, টাকা দিয়ে রোগী নিয়ে যান। এই বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও আনোয়ার খান মডার্ন হাসপাতালের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের এমন ভোগান্তি প্রতিদিনের হলেও কর্তৃপক্ষ নির্বিকার। ব্যবস্থা নেওয়ার কথা বলে বারবার দায় সারছেন তারা। নীতিমালা থাকবে না কেন বলেন?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতন হলে তো হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেশীয় রাজাদের তোয়াক্কা করতো না, দিল্লির কাছ থেকে একটা সনদ নিয়ে আসতো, নিয়ে এসে যা ইচ্ছে তাই মৃত্যুপথ যাত্রী লোকের পকেট কেটে লাভ করছে। লাভ করা যাদের কাজ, তারা লাভ করাই জীবনের ব্রত, ওরাই লাভই করবে। রোগীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মতন দেশের আর্থসামাজিক কন্ডিশনে এটা অত্যন্ত বেশি, এগুলা ঠিক না। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দিনকে দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও নমুনা পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে টেস্টের সিরিয়াল পেতেই লাগছে 5 দিন, টেস্টের রিপোর্ট পেতেই 10 দিন পার। ফলাফল অনেকে উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছা মতো, আবার অনেকে মারা যাচ্ছেন রিপোর্ট পাওয়ার আগেই। রিপোর্ট ছাড়া আবার চিকিৎসা মিলছে না হাসপাতালে। এমন বাস্তবতায় ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় মিলবে সুচিকিৎসা আর এই ভোগান্তির শেষ কোথায়? বিস্তারিত তুলে ধরছেন আফরিন আনোয়ার। দিন দিন দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষার এমন লাইন। নানা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা বেশিরভাগ মানুষই আতঙ্কিত, হতাশায় নিমজ্জিত। কারণ টেস্ট করানোর এই লাইনে দাঁড়াতেই পার হতে হয়েছে শত শত ভোগান্তি, বিড়ম্বনা। শুধু আমি একা না, এখানে অনেক লোক আছে যে এখনো আপনার যারা 10 তারিখে করাইছে, 9 তারিখে করাইছে, তারা এখনো রিপোর্ট পায়নি। কোনো রকমে টেস্ট করানো গেলেও শেষ হয় না ভোগান্তি। বিড়ম্বনার আরেক নাম নমুনা পরীক্ষার ফলাফল। হাজারো ঘটনার মধ্যে ষাটূর্ধ্ব আবু সাইদ যেন এর জলজ্যান্ত উদাহরণ। শরীরে করোনার উপসর্গ নিয়ে পুরোপুরি ক্লান্ত, দুবার টেস্ট করিয়েও হাতে পাননি করোনা পরীক্ষার রিপোর্ট। টেস্ট একবার 5 তারিখে করাইছি, 5-6 ওটার রিপোর্ট পাই নাই, না পাইয়া আবার ওটা 10 তারিখে করাইছি না 12 তারিখে, ওটারও রিপোর্ট পাই না। আরও গুরুতর অবস্থা আলেয়া বেগমের। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ওনারা 5 দিন রাখতে হবে, ভর্তি করতে হবে। 5 দিন রাখার পর ওনারা এই করোনা টেস্ট করাবে। তো এতদিন থাকলে ওইখানে তো সবই করোনা রোগী, আমরাও তো এফেক্টেড হতে পারি কোনোভাবে, তাই না? এখন তো রিক্সের মধ্যে, মাকে নিয়ে রিক্সে আছি আমরা, বুঝেনি তো। এখানে আসছি, টিকিট নাই। এসব হাজারো ভুক্তভোগীকে দেখার যেন কেউ নেই। সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে হয় না করোনা চিকিৎসা। আবার করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কোভিড, নন কোভিড কোনো হাসপাতালই নিচ্ছে না ভর্তি। ফলে করোনা না হয়েও অন্য রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। যেটা আমাদের এটা নন কোভিড, আমাদের এখানে সেই ব্যবস্থা নাই টেস্ট করা বা ইয়া করা। তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটু দয়া করে 3টা জায়গার নাম বলে দিই, ওই জায়গা থেকে আপনারা কোভিড টেস্টটা করে নিয়ে আসেন। পিসিআর পদ্ধতিতে আমরা যে পরীক্ষাটা করি, এটা অত্যন্ত সংবেদনশীল এবং হাইলি টেকনিক্যাল একটা পরীক্ষা। কারিগরি ত্রুটির কারণে অনেক সময় যদি একটা মেশিনে একদিন কাজ না হতে পারে, তাহলে কিন্তু 300-400 স্যাম্পলের স্তূপ জমে যায়, যেটা আপনারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 1, 2 বা 3 দিনের ভিতরে পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে। এসব অব্যবস্থাপনায় দেশে চিকিৎসা না পেয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী দেওয়ার পরেও করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীরা। এখন পর্যন্ত 44 জন ডাক্তার সহ 52 জন স্বাস্থ্যসেবা দানকারী করোনায় মারা গেছেন। কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1072 জন ডাক্তার। এমন অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের সুরক্ষা দিতে হবে যে কোনো মূল্যে, সবার আগে। তা না হলে সামনের কঠিন সময়ে আরও ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। প্লাবন রহমানের রিপোর্ট। সর্বোচ্চ ঝুঁকি জেনেও জীবন বাজি রেখে করোনা যুদ্ধে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা। তাদের মনোবল ভাঙেনি, মৃত্যু ভয়েও যেন ভীত নন তারা। নানা আলোচনা সমালোচনার মধ্যেও দায়িত্ব থেকে পিছু পা হননি বেশিরভাগ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা। কিন্তু করোনা যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ঝুঁকিতে চিকিৎসা সেবায় জড়িতরা। শনিবার পর্যন্ত সারা দেশের 44 জন ডাক্তার, 6 জন নার্স এবং 2 জন স্বাস্থ্যসেবা কর্মী মৃত্যুকে আলিঙ্গন করেছেন করোনার কাছে হার মেনে। এই সময়ের মধ্যে আক্রান্ত 1072 জন চিকিৎসক, 938 জন নার্স, 1427 জন টেকনোলজিস্ট সহ মোট 3437 জন। করোনার মতো মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চিকিৎসকদের যে জাতীয় প্রস্তুতি দরকার, সেটি বাংলাদেশে নাই বলেই কিন্তু
ডাক্তাররা বেশি বেশি মৃত্যুবরণ করছে। সব স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সবারই তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এবং সরকারি হোক বেসরকারি হোক সবারই করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবা দানকারীদের সুরক্ষিত রাখতেই হবে, যাতে সামনের করোনা মোকাবেলায় স্বস্তি পায় বাংলাদেশ। যেহেতু ডাক্তারদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হবেই, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না, তাদের সুরক্ষাটা যেন নিশ্চিত ভাবে মানে সুন্দর যেন হয়, ভালো হয়, নিম্নমানের এই ধরনের কমপ্লেন যেন না হয়। চিকিৎসকদের জন্য মানসম্পন্ন পিপিই, সেটি বদলানোর জন্য একটি ওয়েল ভেন্টিলেটেড, ওয়েল এয়ার কন্ডিশন রুম, তাদেরকে চাপ মুক্ত রাখার জন্য একটি দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা দেখছি আমাদের দেশের হাসপাতালগুলিতে এর প্রকট অভাব। করোনার সুরক্ষা সামগ্রী, বিশেষ করে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসের ঘাটতি নেই বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব সুরক্ষা সামগ্রী সঠিক নিয়ম মেনে ব্যবহার না করায় স্বাস্থ্যসেবা কর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম মাস্টারমাইন্ড শ্যাম ঘোষ ধরা পড়েছে র্যাবের হাতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রায় 15 বছর ধরে শ্যাম ও তার সহযোগীরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। অনুসন্ধানে উঠে আসে, আয়কর ফাইলে শ্যামের বছরে উপার্জন মাত্র 3 লাখ টাকা, কিন্তু নগদ টাকায় কেনা দোকানের দাম 5.5 কোটি। দুর্ধর্ষ এই পাচার চক্র কিভাবে র্যাবের হাতে ধরা পড়ল, তার বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। মূলত সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ বাংলাদেশের এক বা একাধিক চক্রের হাত ঘুরে প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়। 2018 সালের 7 সেপ্টেম্বর র্যাব 11 বিশেষ অভিযানে ঢাকার দোহার থেকে 200 স্বর্ণের বার সহ আন্তর্জাতিক পাচার চক্রের 5 সদস্য গ্রেফতার করে। তারা স্বীকারোক্তি দেয় 23 কেজি ওজনের 9 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মূল হোতা শ্যাম ঘোষ নামের এক ব্যবসায়ী। তারপর থেকে অনুসন্ধান শুরু। এদিকে 2019 সালের 27 মে 103টি স্বর্ণের বার সহ আব্দুস সালাম নামের এক স্বর্ণ পাচারকারী বিমানবন্দর থেকে গ্রেফতার হয়। তারও জবানবন্দিতে ক্রেতা হিসেবে উঠে আসে শ্যাম ঘোষের নাম। দীর্ঘদিন পলাতক শ্যাম ঘোষকে ধরতে বিশেষ অভিযানের নামে র্যাব 11। 10 জুন তাঁতিবাজার এলাকা থেকে গ্রেফতার হয় শ্যাম। তার দেওয়া তথ্যে 6টি স্বর্ণের বার ও নগদ 30 লক্ষ টাকাও উদ্ধার করা হয়। শ্যাম নামের একজন ব্যক্তি তাঁতিবাজারের ব্যবসায়ী, এই পাচারকারীর চোরাচালানকারীর মূল হোতা এবং এগুলোর মালিক সেই। তো এই মামলার দীর্ঘ তদন্ত শেষে আমি গত 10 জুন তাঁতিবাজার অভিযান পরিচালনা করে শ্যামকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শ্যাম সহ সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তির নাম এসেছে, তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি মুদ্রার রিপিট যারা এই স্বর্ণ পাচারকারীর সাথে জড়িত, তারা একই সাথে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে এসে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে যায় এবং এই টাকাগুলো বিভিন্ন পণ্যের সাথে হুন্ডি হয়ে বাংলাদেশে ঢোকে। অনুসন্ধানে উঠে আসে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য শ্যাম ঘোষের অজানা তথ্য। আয়কর ফাইলে দেখা যায় তার বার্ষিক উপার্জন মাত্র 3 লাখ টাকা, আর সমুদয় সম্পদের পরিমাণ মাত্র 22,85,200 টাকা। কিন্তু যমুনা ফিউচার পার্কে তার মালিকানায় থাকা দোকানটির দামই 5,49 লাখ টাকা। তিনি দি নন্দন জুয়েলার্সের শেয়ার হোল্ডার। ঢাকায় একাধিক ফ্ল্যাট আর 7টি অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ আছে তার। রিমান্ড শেষে শ্যাম এখন কারাগারে। তার বাকি সহযোগীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুর প্রকোপ। কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং খাল সংস্কারের অভাবে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে রাজশাহী মহানগরীতে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ কতটা বেড়েছে, আর নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চলাচল করেন, সামান্য যে বৃষ্টি হলে সেখানে প্রচুর পানি জমে যায়। কিছুক্ষণ দিন আগে মাত্র 2 দিন আগেও কিন্তু এখানে
যে পানিগুলি জমে থাকে এই পানিগুলির কারণেই কিন্তু মানুষ যেটি বলছেন যে এখানে মশার উৎপাত বাড়বে এবং ফলে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বাড়তে পারে। যেহেতু করোনা এবং ডেঙ্গুর উপসর্গগুলি প্রায় কাছাকাছি, ফলে মানুষ কিন্তু অনেকে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা একটু কথাই বলতে চাই সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে এখানে এগুলো করতে। এখানে আছেন রাজশাহীর যে 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈদুল হক সুমন, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে ওয়ার্ডের এই অবস্থা, আপনার নগরীর একটি রাস্তার এই অবস্থা, এখানে প্রচুর পানি জমে থাকে ড্রেনে, এগুলো কেন পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছেন না আপনারা? ধন্যবাদ। আপনি জানেন যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশব্যাপী আমরা বিপর্যস্ত একটি অবস্থায় আছি। এর মধ্যে নতুন করে যোগ হচ্ছে আপনার করোনা ভাইরাসের সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেহেতু ডেঙ্গু এবং আপনার করোনা ভাইরাসের অবস্থান এবং সিমটম প্রায় একই ধরনের, ফলে আমরা কিন্তু ওই করোনা ভাইরাস নিয়েই কিন্তু আপনার উত্তরণের চেষ্টা করছি। এর ফাঁকে যেহেতু বর্ষা হয়েছে, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করার পরও আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু সফল হতে পারছি না। বাস্তবতা অর্থে যে অনেক জায়গায় পানি জমে থাকছে, যেটা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তো দেখলাম যে গত 2-3 দিন আগে যে বৃষ্টি হলো সেখানে আপনার ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় হাঁটু পানি পর্যন্ত জমেছিল এবং মানুষজন তো চলাফেরা করতে কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ, আমাদের ওয়ার্ডের প্রায় 4-5টি গলিতে হাঁটু পানি জমেছিল, এটা বাস্তবতায় আপনি বলেছেন। শুধু আমার ওয়ার্ড না, সিটি কর্পোরেশন অনেক নানাবিধ ওয়ার্ডেই এরকম ঘটনা ঘটছে। আসল কথা হলো আমরা জলবদ্ধতা নিরসনের জন্য নিরলসভাবে কাজ করছে 4 মার্চ থেকে 2020 রাজশাহী সিটি কর্পোরেশন। তারপরেও কিন্তু আমরা এই সমস্যার সমাধান দ্রুততার সাথে করতে পারছি না। আর একটা বিষয় হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের কর্মী যারা আছেন, তারা এই করোনা ভাইরাস কেন্দ্রে কাজ করতে যেয়ে আমরা ড্রেনেজ ব্যবস্থার প্রতি আসলে একটু ঝিমিয়ে পড়েছি। কাজগুলো আমাদের যখন দেখি যে ম্যানুয়ালি ড্রেন পরিষ্কার করা হয়, যখন শ্রমিকরা পরিষ্কার করেন তখন ভালো করে পরিষ্কার করা হয়, কিন্তু আমরা তো কিছুদিন আগে দেখলাম যে যাচ্ছে তাইভাবে পরিষ্কার করা হয়েছে, ফলে আবারও জলবদ্ধতা হচ্ছে। সেগুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের এটি প্রথম, আমরা এই পরিষদ নির্বাচিত হওয়ার পর প্রথম আমরা এক্সপ্লেটর দিয়ে আমরা কাদা অপসারণ করেছি। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার আলোকে আমরা পরে বর্ষাকে আমরা এই বৃষ্টিটা দেখতেছি যে কিভাবে জলাবদ্ধতা কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় লকডাউন হচ্ছে পানি, সেসব জায়গায় আমরা কাজ করার লক্ষ্যেই কিন্তু আমরা এটা আমাদের একটি পরীক্ষামূলক কাজ চলছে, আমরা এই কাজগুলো করব। আর ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা ইতিমধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশন আমরা নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছি। যেহেতু আপনি ডেঙ্গু জানেন যে আপনার মশা নিরোধ করা যায় না, মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু বর্ষার ফলে আমরা কোনোভাবেই অ্যাডেন্টিসাইড অ্যাসিড মশা স্প্রে যেটা করা হয়, ফগার স্প্রে আমরা করতে পারছি না। সেই সঙ্গে আমরা লার্ভাসাইড অ্যাসিড যেটা আমরা ড্রেনের মধ্যে আপনার ডিম নষ্ট করি, সেটাও ব্যবহার করতে পারি। তাহলে নগরবাসী কিভাবে আশ্বস্ত হবে যে এবার ডেঙ্গুতে তারা আক্রান্ত হবেন না, কিংবা এই জলবায়ু থেকে রক্ষা পাবেন কিভাবে? আপনারা তো কোনো কার্যক্রমই সফল করতে পারছেন না। সত্যি কথাই বলতে গেলেই সত্যি অনস্বীকার্য বিষয়টা যে আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টার সফলতা আসবে যখন আপনার জনগণ আমাদের বলবে যে তারা শতভাগ আপনার মশা মুক্ত হয়েছেন এবং মশার নিয়ন্ত্রণ আমরা করতে পেরেছি। যেহেতু জনগণের আস্থা, জনগণের বিশ্বাস নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমরা কাজ করছি 30টি ওয়ার্ডেই রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র HM খায়রুজ্জামান লিটনের তত্ত্বাবধানে আমরা কাজ করছি। আমরা সফল এখনো হতে পারিনি, এটা বাস্তবতাই। আমরা চেষ্টা করছি, অব্যাহত আছে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশেও, আমরা যদি এই রাস্তাগুলির যে অবস্থা, এখানে যেটি হচ্ছে যে মানুষের যে বাড়ির যে পানির রাস্তাগুলি সেগুলি কিন্তু এখানে ড্রেনের সঙ্গে যুক্ত করে দেওয়ার ফলে আরেকটু জলবদ্ধতা বাড়ছে। সাধারণত প্রাকৃতিক যে যখন বৃষ্টিগুলি হচ্ছে তখন যেটুকু পানি জমে তার থেকে বেশি কিন্তু পানি মানুষের বাড়ি থেকে সরাসরি এই রাস্তায় আসে এবং মানুষ যে দুর্ভোগের মধ্যে এই অঞ্চলে চলাচল করেন সেটি কিন্তু এই রাস্তাগুলি দেখলেই বোঝা যায়। শুধু রাজশাহীর এই একটি ওয়ার্ডকে ঘিরে, যেহেতু রাজশাহীর প্রাণকেন্দ্র এই ওয়ার্ডটি, ফলে এখানে কিন্তু মানুষের সবারই চোখ থাকে যে এই ওয়ার্ডটির কি অবস্থা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি গলিতে কিন্তু পানি জমে থাকছে, মানুষের একটু বৃষ্টি হলে দুর্ভোগ বাড়তেই আছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো। এদিকে যমুনার পানি গত 1 সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। করোনা দুর্যোগের মধ্যে অসময়ে বন্যার আশঙ্কা করছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের বেশ কয়েকটি ইউনিয়নের নদী চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন এ অঞ্চলের প্রায় 15,000 মানুষ।
এদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তা নদীর বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি ও ফসলি জমি। এই সংকটদার চরে আজ 3 দিনাতে পানি বন্দি হয়ে আছি। জমা জমিনও ভাঙতেছে, কোনো এমপি আসতেছে না, আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান আসতেছে না। করোনা মহামারীর মধ্যে বন্যার শঙ্কায় নতুন আতঙ্কে ভুগছেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। যমুনার পানি গত 1 সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে একদিকে যেমন ফসল শাকসবজি তলিয়ে নষ্ট হয়ে গেছে, অন্যদিকে নদী তীরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বন্যা গ্রামে ঢুকছে, বিঘা 3 আমার নষ্ট হয়ে গেছে। 300 বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গা নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন নদী তীর সংরক্ষণ বাঁধ নিয়মিত মনিটরিং করা হচ্ছে, বন্যায় কোনো সমস্যা হবে না। বন্যা নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো আশঙ্কা নেই, আমরা পরিপূর্ণভাবে বন্যায়িত বাঁধটা আমাদের অনেক ভালো অবস্থানে আছে। এদিকে গত 1 সপ্তাহ ধরে ভারতের মেঘালয়ের বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনার প্রায় সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচেই রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে ক্ষতির মুখে পড়েছে পিরোজপুর স্বরূপকাঠির নৌকা শিল্প। প্রতি বছর বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট বসলেও এবারে বাস্তবতা একেবারে আলাদা। নেই কেনাবেচা। কারিগরদের দাবি, সরকারি প্রণোদনা না দিলে তাদের পেশা টিকে রাখা কঠিন হবে। ইমন চৌধুরীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নদীনালা ও খালবিল বেষ্টিত জেলা পিরোজপুর। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত কল্পনাই করা যায় না এই অঞ্চলে। আর তাই প্রায় 15,000 পরিবার বংশগতভাবে পেশা হিসেবে বেছে নিয়েছে নৌকা তৈরির কাজ। কিন্তু করোনা মহামারীতে ক্ষতির মুখে নৌকার কারিগররা। প্রতি বছরের মতো পিরোজপুরের আটঘর কুরিয়ানার খালে বসেছে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী নৌকার হাট। নতুন নতুন নৌকা উঠলেও করোনা মহামারীতে ক্রেতার দেখা নেই, আর তাই বিক্রেতারা পড়েছেন জীবন জীবিকার সংকটে। হাটটিতে ক্রেতার সমাগম কম হচ্ছে, এ কারণে হাটটি আজকে হুমকির মুখে পড়েছে। টাকা জোগাড়ও করতে পারে না আর নৌকাও কিনতে পারে না, সবাই মানে খুবই করোনার কারণে ভোগান্তি। আমরা গেছেবার যে নৌকায় দাম পাইছি, এবার সেই নৌকায় দাম পাইতেছি না। এদিকে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে লাভ তো দূরের কথা, পুঁজি উঠানো নিয়ে দুশ্চিন্তায় নৌকাহাটের ইজারাদাররা। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আমার হাট পরিচালনা করতে, সেখানে আমার ব্যয় বাড়ছে। প্রতি হাটে মিনিমাম আমার টাকা ওঠা দরকার, মনে করেন প্রায় 50,000, সেখানে আমার কালেকশন আছে 5 থেকে 4-5 হাজার টাকা। ব্যক্তিগতভাবে করোনায় ক্ষতিগ্রস্ত নৌকা তৈরি শ্রমিকদের মাস্ক ও ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভ সংঘের এই নেতা। এদিকে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এই করোনার ক্রান্তিকালের প্রথম লগ্ন থেকেই চালু আছে মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধি করা, সহায়তা প্রদান করা, এই কার্যক্রম আমাদের চালু থাকবে। সরকার ইতিমধ্যে যেই প্রণোদনা যেটা দিয়েছে 2500 টাকার প্যাকেজ একটা, সেটি আমরা অলরেডি তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন চলতেছে। আর এমনিতে যারা খেটে খাওয়া মানুষ, যারা এই মুহূর্তে সমস্যা আছে, তাদের তো কার্যক্রম চলছে। পিরোজপুর স্বরূপকাঠির ঐতিহ্যবাহী এই নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় আরও প্রায় 1,28,000 মানুষ আক্রান্ত হয়েছে, তবে কিছুটা কমেছে মৃত্যু। 24 ঘন্টায় প্রাণহানি 3,300। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,70,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা 90,37,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা কমেছে। গেল 24 ঘন্টায় 25,000-এর বেশি সংক্রমিত হলেও মৃত্যু হয়েছে 266 জনের। এরই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,000-এর বেশি। ব্রাজিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে মারা গেছে 600-র বেশি মানুষ, আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,000-এর বেশি। রাশিয়ায় আরও প্রায় 8,000 সংক্রমণে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 5,84,000 ছাড়িয়েছে। এদিকে ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আরও 15,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,27,000-এ দাঁড়িয়েছে। প্রাণহানি 13,700-র বেশি। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 48 লাখ মানুষ। করোনা মহামারীর মধ্যেই
নয়া বিপদের মুখে পড়ল দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা, যার জেরে রবিবার শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েকগুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। এদিকে ভারতের সাইবার জগতে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম CERT টুইটারে একটি সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশ বা সংগঠনের নাম না করে তাতে বলা হয়েছে, সাইবার দুষ্কৃতিকারীরা ফিশিং ক্যাম্পেইনিংয়ের সাহায্যে হামলা চালাতে পারে। সারা বিশ্বে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে আলোচনা বা প্রশংসা নয়, বরং সমালোচনা ও বিতর্ক দিয়েই শুরু হয়েছে ওয়েব সিরিজের যাত্রা। জনপ্রিয়তার তকমা পাওয়ার আগেই পেয়েছে অশ্লীলতার অভিযোগ। তবে নির্মাতাদের অনেকে মনে করেন, গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তর। তাছাড়া বাধ্যবাধকতার মধ্যে শৈল্পিক কাজ হয় না। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 90 দশকে আমেরিকায় জন্ম হওয়া ওয়েব সিরিজের বাংলাদেশে যাত্রা 2017 সালে। অনেকের কাছে এখনও ওয়েব সিরিজ অপরিচিত হলেও যারা এরই মধ্যে পরিচিত হয়েছেন তাদের বেশিরভাগই ইতিবাচক নয়, বরং নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন এই মাধ্যমকে। তার কারণেই হয়তো সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া আগস্ট 14, বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। পাশ্চাত্য দেশের উদাহরণ টানি, সেখানে অনেক কিছুই নগ্নতাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, অথবা তাদের আইনের মধ্যেও অনেক কিছু বলা আছে, বাট আমাদের দেশে, আমাদের সমস্যার সাথে কিন্তু সেগুলো যায় না। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ফি দিয়ে দেখতে হয় এসব ওয়েব সিরিজ, যেখানে বয়স ভেদে ভাগ করা থাকে কন্টেন্ট। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন এই ওয়েব সিরিজে। তবে অন্যান্য দেশের নির্মাতাদের ওয়েব সিরিজ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা দর্শকরাই বাংলাদেশের নির্মাতাদের সমালোচনা করছেন, যা অবান্তর বলছেন অনেক নির্মাতা। মানুষ কিন্তু তার ইচ্ছা মতো তার রুচি অনুযায়ী কন্টেন্ট চুজ করে দেখার ক্ষমতা রাখে। এটা কিন্তু টেলিভিশন মিডিয়াম না। আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে, সেটা তো মনিটর আপনার করতে হবে। বিশ্বের কোথাও যেখানে ওয়েব সিরিজের সেন্সরশিপ নেই, সেখানে বাংলাদেশে থাকাটা নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়, বলছেন নির্মাতারা। যখনই আপনি শিল্প এবং শিল্পীর স্বাধীনতা খর্ব করবেন, তখন যে কোনো ধরনের বাক স্বাধীনতা খর্ব হওয়ার সুযোগ থেকে যায়। কন্টেন্টের যেন আমরা সেন্সরশিপ অথবা ক্লাসিফিকেশন আরোপ না করি, আমরা হয়তো রেটিং করতে পারি। ওটিটি প্ল্যাটফর্মে কি হয়, আমরা আমাদের স্বাচ্ছন্দ্য থাকে যে আমরা কোনটা দেখবো কোনটা দেখবো না, কিন্তু তার মানে এই নয় যে আমরা যা খুশি তাই দেখাবো। আলোচিত এই বিষয় নিয়ে দেশের বিশিষ্টজনরা তাদের অভিমত প্রকাশ করেছেন সম্প্রতি। তারা বলছেন, নির্মাণের স্বাধীনতা থাকবে, তাই বলে অশ্লীলতা নয়। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ আসে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা, আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি, তালিকায় নেই ঢাকার নাম। করোনা চিকিৎসার নামে বেসরকারি মেডিকেলের অনৈতিক বাণিজ্য, কথায় কথায় বিল না দিলে নানাভাবে হয়রানি। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়, সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরও 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ, মনোবল চাঙ্গা রাখতে দরকার পর্যাপ্ত প্রণোদনা। স্বর্ণ চোরাচালানে গডফাদার শ্যাম ঘোষ আটক, বছরে 3 লাখ টাকা আয় করেও 5 কোটি টাকার দোকানের মালিক। ভারত জুড়ে সাইবার হামলার ছক, সতর্কতা জারি করল কেন্দ্র, জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বব্যাপী ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও দেশে শুরুতেই সমালোচনার ঝড়, বাধ্যবাধকতায় শিল্প হয় না, বলছেন নির্মাতারা। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।